দর্শক আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিব শামসীন। আপনার সঙ্গে আছে মাহফুজ মিশু। নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল না হলেও ফেব্রুয়ারি যত ঘনিয়ে আসছে ততই জমে উঠছে রাজনীতির খেলা, বিশেষ করে নতুন নতুন জোট এবং জোটের সঙ্গে ভোটের সমীকরণ। তার উপরে বিশেষ করে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে অস্থিরতা, সেই অস্থিরতা নিয়ে সরকারের নজর পড়েছে। সেসব বিষয় নিয়ে কথা বলবো আমরা। কথা বলার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিশ্লেষক ও সাংবাদিক জনাব শাহেদ আলম। শাহেদ ভাই, স্বাগত আপনাকে। আছেন ব্যারিস্টার ডক্টর নজিবুর রহমান মোমেন, তিনি জামাত ইসলামের মনোনীত প্রার্থী। ব্যারিস্টার নজিব, আপনাকেও স্বাগত। এবং আছেন অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা, তিনি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক। অ্যাডভোকেট ঝুমা, আপনাকেও স্বাগত। শাহেদ আলম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা কোর কমিটি রয়েছে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির একদম কোর কমিটি, এটা সবসময়ই ছিল। সেই কমিটির সভায় একটা সিদ্ধান্ত হয়েছে যে বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় কলেজ যেগুলো, সেগুলোর শিক্ষার্থীদের উপরে সরকার একটা বাড়তি নজরদারি করছে। যদিও তারা বলছে নজর, আমি বললাম নজরদারি। এই নজরদারি মানে আসলে গোয়েন্দাগিরি। এইটার ব্যাখ্যা হিসেবে সেই বৈঠকের সূত্র যেমনটা বলছে যে গতকালকে একটা বিসিএস নিয়ে কয়েকটা ক্যাম্পাসে আন্দোলন, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় আন্দোলন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা আন্দোলন হয়েছে একই ঘটনাকে কেন্দ্র করে। ফলে আবার ধরেন এই পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদেরকে 7 দিন এবং 14 দিন জন্য বাড়ি পাঠিয়ে দেওয়া হলো ভূমিকম্পের কথা বলে। ফলে আপনার পূর্বাভাসটা কি? কোনো কারণে কি ক্যাম্পাসগুলোকে অস্থির করার কোনো চেষ্টা চলছে কিনা? ধন্যবাদ মাহফুজ মিশু। দেখুন, আমাদের শিক্ষার্থীদের কাছে আমরা তো চিরঋণী, তাই না? তাদের সম্মিলিত একটা প্রতিরোধ এবং জাগরণের প্রেক্ষিতে আমরা যে অভূতপূর্ব রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, এটি তো অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আমরা দেখেছি 5 আগস্টের পরে অব্যাহতভাবে ছাত্র রাজনীতির কথা বলে প্যাটার্ন যে প্রতিবাদ আমরা দেখেছি, সেটা অনেক সময় আমাদেরকে বিচলিত করেছে এবং আমাদেরকে খুব আশাহত করেছে যে সত্যিকার অর্থেই যারা গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে, কাজ করেছে, শেখ হাসিনার মাফিয়াতন্ত্র পতনে কাজ করেছে, তাদের ওই সময় যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে গিয়েছিল, আমার কেন জানি মনে হয়েছে যে সেই মানুষগুলো সবাই ঘরে ফিরে গেছে, সেই ছাত্ররা আবার ঘরে ফিরে গিয়েছে। আপনার মনে আছে কিনা যে অনেকেই তো মাঠে আছে? না, আমি বলছি, আপনার মনে আছে কিনা যে মেয়েটা পুলিশের ভ্যান করে, তাকে তো আপনি একদিনও রাস্তায় মাপ করতে দেখেন নাই। অগণিত মানুষ। কিন্তু 5 তারিখের পরে নতুন একটা চাঙ্ক অফ পিপল আমাদের সামনে এসে হাজির হয়ে গেছে, যারা এদেরকে আমরা দেখি নাই এর আগে। সত্যি কথা দেখি নাই। আমি তো 10-15 বছর ধরেই আমি গণতন্ত্রের পক্ষে কথা বলছি, রাজনীতি। দে বিকাম দ্য মব বাস্টার। অ্যান্ড যত অ্যানার্কি আছে, অ্যানার্কির পেছনে ক্যাটালিস্ট হিসেবে দাঁড়ায় গেছে। আমি নাম বললে সবাই চেতে যাবে, আমি নাম বলতে চাই না। তো এগুলো আমার মনে হয় যে একটা বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর ইন্ধনপ্রাপ্ত, এবং যারা একটা কি ডিস্ট্রাকশনের পরে কনস্ট্রাকশন হচ্ছে আপনার রাজনীতি। আপনি একটা জিনিস ধ্বংস করবেন। রাজনৈতিক গোষ্ঠী বলতে আপনি কি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে বোঝাচ্ছেন নাকি? না, আমি আওয়ামী লীগকে বোঝাচ্ছি না। এইটা খুব স্পেসিফিক করে বললে, হ্যাঁ, ক্রিয়াশীল যারা কাজ রাজনীতি করে তাদের। আমি যেটা বলছিলাম যে ডিস্ট্রাকশনের পরে আপনাকে কন্টিনিউয়াস ডিস্ট্রাকশন দিয়ে আপনি রাষ্ট্র গঠন করতে পারবেন না। আপনার ডিস্ট্রাকশনের পরে কনস্ট্রাকশনস করতে হবে। আপনি যখন 5 আগস্টের আগ পর্যন্ত যা হয়েছে 5 আগস্ট হয়েছে, 5 আগস্টের পরেও সব কিছু জাস্টিফাইড 2-1 দিনের জন্য। কিন্তু এর পরেও যখন আপনি মানে অবধারিতভাবে আপনি ডিস্ট্রাকশন করে যাচ্ছেন, সেটা তো রাজনীতি না। কখনো কখনো কি সরকারও সেটাকে প্রশ্রয় দিয়েছে নাকি কঠোরতা? অবশ্যই সরকার প্রশ্রয় দিয়েছে এবং সরকার তো তাদেরকে বৈধতা দিয়েছে আর কি। এটাকে মত প্রকাশের অধিকার বলে বৈধতা দিয়েছে। এখন আজকে সরকার এসে আপনি যেটা বলছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভয় পাচ্ছে কিনা এবং অস্থিতিশীল করার চিত্র, কারণ হলো ইটস বিকাম এ ফ্র্যাঙ্কেনস্টাইন। হ্যাঁ, আপনি যখন এদেরকে দিনের পর দিন আপনি অ্যালাউ করেছেন রাজনীতির এইসব নানান চরিতার্থ করার জন্য, আজকে আপনি ভয় পাচ্ছেন যে না, তারা এজন্য আপনার নজরদারি। আমি জানি না নজরদারি করছে কিভাবে কিংবা কতটুকু নজরদারি, কিন্তু আমার মনে হয় ইটস টাইম টু গো ব্যাক টু দ্য স্টাডি টেবিল। আমি পৃথিবীর কোনো স্টুডেন্টকে দেখি নাই এত দীর্ঘ সময় ধরে এজিটেশন, মুভমেন্ট এবং এগুলোর মধ্যে দিয়ে থাকে এবং তাদের নিজেদের ভবিষ্যৎ নষ্ট করে। সুতরাং সরকারকে এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে, ছাত্রদেরও বুঝতে হবে যে মানে সরকার এই দেরিতে হলেও সঠিক দিকে এগোচ্ছে, তাই তো? যদি এগিয়ে থাকে, যদি যেসব ছাত্ররা দ্য নিউ ব্যাচ
যারা গণঅভ্যুত্থানের আগে খুব অ্যাক্টিভ ছিল না কিন্তু পরে অ্যাক্টিভ হয়ে নেতা হয়ে গিয়েছে, তাদেরকেও বুঝতে হবে যে না, এই দিস ইজ নট দ্য রাইট ওয়ে। তাদেরকে কনস্ট্রাকটিভ রাজনীতি করতে হবে এবং ওই ফিরে যেতে হবে। জি, ব্যারিস্টার মোমেন, আপনাকে এই প্রশ্নটাই করি, কিন্তু আপনি শাহেদ আলমের বক্তব্যের সঙ্গে একমত কিনা যে একটা পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করছে? উনি নাম বলেননি, কিন্তু এখন রাজনীতিতে মূলত বিবাদমান অথবা প্রতিদ্বন্দ্বী দুটি পক্ষ যদি বলি, একটি পক্ষ জামাত, আরেকটি পক্ষ অবশ্যই বিএনপি। ফলে ধরেন নির্বাচনকে কেন্দ্র করে অস্থিরতা তৈরি, এক ধরনের মব তৈরি অথবা সরকারি সুবিধা নেওয়া, এই কাজগুলোর খানিকটা অভিযোগ আমি ওনার সামনেই বলছি, সম্ভবত জামাত বা ছাত্র শিবিরের দিকেই তিনি মিন করছেন। আমি স্পেসিফিক্যালি মিন করছি কারণ আপনি দেখেন এই টিম বি টিম শিবির, আজকে মাসুদ রামরাজন তিনি বলছেন যে এখানে তো সব শিবির, আমার এক্সট্রা ফোর্স লাগবে, সেটা নিয়েও নানান ঝামেলা হয়েছে। আপনি দেখেন ইনকিলাব মঞ্চ, আমি আপনার কাছে আসবো, আপনি দেখেন অন্য মঞ্চ, আপনি এই বক্তব্যকে কিভাবে খণ্ডন করবেন আসলে ব্যারিস্টার মোমেন? দেখেন, শিবির ট্যাগিং দিয়ে কিন্তু আওয়ামী লীগ যেটা করেছে তার এগেনস্টেই কিন্তু এই গণ অভ্যুত্থান হয়েছে। নতুন যারাই ক্ষমতায় আসুক কিংবা ক্ষমতায় আসার স্বপ্ন দেখুক, তারা যদি আবার ট্যাগিংয়ের রাজনীতি করা শুরু করে, এটা কিন্তু আমি বলবো এক ধরনের বেইমানি ছাত্রদের রক্তের সাথে। এবং ফ্যাসিবাদী ভাষায় কথা বললে তো আসলে জনগণ তাদের পথ বেছে নেবে। আমি শাহেদ ভাইয়ের সাথে একটা বিষয় একমত, উনি যে অ্যাকনলেজমেন্ট দিয়েছেন যে ছাত্ররা তাদের বুকের তাজা রক্ত ঢেলে রাজপথে নেমে আমাদেরকে এই মুক্তির স্বাদ পাইয়ে দিয়েছে। হ্যাঁ, আপামর জনসাধারণ ইনক্লুডিং বিএনপি, পলিটিক্যাল ফোর্সেস সবাই তাদের সাথে যুক্ত হয়েছে, কিন্তু এই অ্যাকনলেজমেন্টটা জরুরি, এটা দিয়েছেন, এই জন্য ধন্যবাদ। কিন্তু এখন যদি আপনি আবার একইভাবে ছাত্রদেরকে যেভাবে আওয়ামী লীগ হ্যান্ডেল করেছে, আওয়ামী লীগ ভয় পেয়েছে, সেই ভাষায় কথা বলেন, সেভাবে ট্রিট করেন, সেটা তো আপনার কি হলো তাহলে? আমি বলবো যেটা দরকার সেটা হলো তাদের যেই কনসার্নগুলো আছে সেইগুলাকে চ্যানেলাইজ করা। আপনি মাঠে নামছে, কেন নামছে এটা বোঝার চেষ্টা করতে হবে। শাহেদ ভাই বললেন নতুন মুখ দেখছেন, নতুন মুখ তো দেখবেনই। 24-এর বিপ্লব যারা করেছে তারা তো কোনো পরিচিত মুখ ছিল না, 24-এর বিপ্লব দিয়েই তারা পরিচিত হয়েছে। এখন ছাত্ররা, নতুন ছাত্র আসবে, নতুন মুখ আমরা দেখব। এমনকি তাহলে আরেকটা নতুন বিপ্লবও হবে। নতুন বিপ্লব যদি প্রয়োজন হয় নতুন বিপ্লব হবে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, ছাত্ররা এজিটেশন কেন করছে এটা বুঝতে হবে, তাদের সেন্টিমেন্ট বুঝতে হবে। এবং এখানে যে একটা দলকে তিনি মিন করছেন, আমি বলবো এই যে দলটির প্রতি মিন করছেন তারা কনস্ট্রাকটিভ রাজনীতিতে বিশ্বাসী, ডিস্ট্রাকটিভ রাজনীতিতে বিশ্বাসী না। আমি কি কথা বলবো আপনাকে? একটা আমি শেষ করে নিই। গত এক বছরে ছাত্ররা কিন্তু কোনো ডিস্ট্রাকটিভ পলিটিক্স করেনি। এখন সাধারণ দাবি নিয়ে মাঠে নামলে, সাধারণ দাবি নিয়ে একটু ডেমনস্ট্রেশন করলে, এইগুলোকে আপনি যদি প্রতিক্রিয়াশীল বলেন, তাহলে তো শেষ পর্যন্ত দেখা যাবে যে ছাত্রদের যদি দাবি না মানেন, ঠিকমতো কথা না শোনেন, তাহলে তাদের রাস্তায় থাকবে। কিন্তু ধরেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলো, সেগুলোতে ছাত্র শিবিরের যে উত্থান সেটা অভাবনীয় এবং অনেকের কাছে সেটা অকল্পনীয় ছিল, এবং এটা ডেমোক্রেটিক প্রসেস মেনেই হয়েছে। ফলে সেটা তো ছাত্র শিবিরের দখলে। ফলে তারা কেন এই কাজগুলা করবে বা তাদের নিয়ে এই অভিযোগ কেউ কেন করার সুযোগ পাবে? এটা যারা অভিযোগ করছেন তারাই ভালো বলতে পারবেন। কিন্তু ছাত্র শিবির, আমি একটা লাইনে শেষ করি, ছাত্র শিবিরকে যেহেতু ছাত্ররা ম্যান্ডেট দিয়েছে তাদের পক্ষে কথা বলার জন্য, তাদের ইস্যু নিয়ে ডিল করার জন্য, ছাত্র শিবির ছাত্রদের ইস্যু নিয়ে অবশ্যই উচ্চকিত হবে। জি, আমি নজিবুর ভাইয়ের সাথে একটু দ্বিমত করি। মাশাআল্লাহ, ওনার নুরানি চেহারা, আমি বলছি সুন্দর, উনি ভালো কথা বলছেন, কিন্তু একটা জায়গায় বলছি, সেটা হলো যে দেখুন, এই রাফিয়া নামের যে মেয়েটা, হ্যাঁ, পুলিশের অস্ত্র টেনে ধরছে, এরপর তাকে থামাতে গিয়েছে। হ্যাঁ, এখন দোষ হচ্ছে সাদিক কায়েম স্পষ্ট বলছে যে সরকার ফ্যাসিবাদী আচরণ করছে। ইজ ইট রাইট টু ডু দ্যাট? আপনি পুলিশের অস্ত্র টেনে ধরবেন? ওই যে আর্মি এক অফিসারের বক্তব্য আমি শুনছি, 32 নম্বর ভাঙতে গিয়ে বলছে যে আমরা তো শান্তিপূর্ণভাবে ভাঙছি। আপনি শান্তিপূর্ণভাবে বলবেন আর ভাঙবেন, এটা দুটো শব্দ তো সাংঘর্ষিক, এটা যায় না দুটো একসাথে। সুতরাং আপনারা যারা ছাত্র সংসদ এবং ছাত্রদের নেতা নির্বাচিত হয়েছে, যাদের আপনাদের দল থেকে, তাদের উচিত এই কনস্ট্রাকশনটা বোঝানো, নট ডিস্ট্রাকশন। আপনি রাষ্ট্রের একটা, যেদিন শেখ হাসিনার রায় হচ্ছে, এতগুলো ছাত্র জনতার হত্যার ফাঁসির একটা দাবি, ভ্যালিডিটিকে আপনি
নন ভ্যালিড করার জন্য আপনি একটা ডিস্ট্রাকটিভ কাজ করছেন, সরকার সেখানে বাধা দিয়েছে, আপনি হঠাৎ করে এসে বললেন যে সরকার ফ্যাসিবাদী আচরণ করছে। সুতরাং এগুলোর মধ্যে তো সীমারেখা টানতে হবে, কোনটা ফ্যাসিবাদী আচরণ আর কোনটা আইনের শাসন। সেই জায়গায় আপনাদের যে ভূমিকা সেইটা দেশবাসী প্রত্যাশা করে। একটা প্রশ্ন আমি করতে চাই, একটা কথা বলি, আপনার যখন পুলিশের গাড়ি ঠেকিয়ে দিল, শাহাদ ভাই বললেন, সেটাকে আমরা কিন্তু অ্যাপ্রিশিয়েট করেছি। এখন অন্য জায়গায় দেখেন, সেটা তো আগের আমলে গণঅভ্যুত্থানের সময়, সেটাই এর ছাত্রদের নেচার, ছাত্রদের ফোর্স, এটাকে আপনাকে অ্যাকনলেজমেন্ট করতে হবে, এটাকে আপনাকে বুঝতে হবে তাদের অ্যাঙ্গারের জায়গাটা কোথায়। এই দেখেন, এই রায়কে কেন্দ্র করে আগের কয়েকদিন আমরা এখানে বসেছিলাম, আমরা এখানে আলোচনা করেছি আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা হয়েছে, সরকার কি প্রোটেক্ট করতে পেরেছে। আমি বলবো 32-এ যারাই গিয়েছে, এটা আমি সাপোর্ট করি না করি এটা ইররিলেভেন্ট, কিন্তু এটা তো আপনার কাউন্টার মেজার হওয়ার কারণে আপনার যেই জনগণের যে ডিস্ট্রাকশন, আগের রাত্রে রেজন সিদ্দিকের বাসায় বোমা মেরেছে, বাসে আগুন ধরেছে, এইগুলো তো কমে এসেছে, ঠিক আছে। তারপরেও এগুলাকে আপনার ইয়ে করে অ্যাঙ্গারগুলোকে কন্ট্রোল করার, অ্যাঙ্গারগুলোকে চ্যানেলাইজ করার অনেক মেকানিজম আছে। আমি বলবো সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে ব্যর্থ হওয়ার কারণে এই রায়টা ঘিরে, তার রায়ের আগে যে ধরনের ডিস্ট্রাকটিভ ঘটনাগুলো ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে রিপারকেশনটা ছিল 32 নম্বর কেন্দ্রিক। মানে আপনি বলছেন এটা স্বতঃস্ফূর্তই ছিল? স্বতঃস্ফূর্ত ছিল অবশ্যই, এবং রাফিয়ার বাড়িতে তারপরে আগুন দেওয়া হয়েছে, গান পাউডার সেখানে ইউজ করা হয়েছে। এটাও নিন্দনীয়, আপনি নিন্দা করবেন, কিন্তু সরকার আমাকে যখন প্রোটেক্ট করতে পারছে না, সেই ক্ষেত্রে আমি প্রোটেস্ট করতে পারবো না। আমরা স্বতঃস্ফূর্ত বলছি কেন? এখানে কি সব রাজনৈতিক দলের লোকজন গিয়েছেন না একটি মাত্র রাজনৈতিক দল গেছে? বলতে আপনি রাজনৈতিক দল যেতে হবে না তো। 24-এর আন্দোলন যখন শুরু হয়েছে, শুরুর দিকে যখন তুমি কে আমি কে রাজাকার বলে ছাত্ররা রাস্তায় নেমেছে, কোন রাজনৈতিক দল গিয়েছে তখন? কোন রাজনৈতিক দল তো যায়নি। স্বতঃস্ফূর্ততা বলতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে কিনা। মানে আমরা যদি মানুষের উপস্থিতি, সংখ্যা, স্পিড সবকিছু বুঝি, তাহলে ওই যে ঘটনার কথা আপনি বললেন রাজাকার, সেখানের যে বডি ল্যাঙ্গুয়েজ, মুভমেন্ট, নাম্বার অফ পার্টিসিপেন্ট, সেইটার সঙ্গে এটা মেলানো আছে। আপনি শেয়ার যে ভলিউম ছিল সেটার ব্যাপারে কথা বলতেই পারেন, কিন্তু দেখেন রাফিয়া, আপনি কি তাকে শিবির বলবেন? অবশ্যই সে শিবির না, অবশ্যই সে শিবির না। শিবিরের কোনো র‍্যাঙ্ক এন্ড ফাইল। এখন আমরা শিবিরের গুপ্ত রাজনীতির কারণে আমরা বুঝি না যে কে শিবির কে শিবির না। আচ্ছা, আমরা এই আলোচনা শিবির ট্যাগিং, দিস ইজ প্রবলেমেটিক। দিস ইজ অপবিত্র শব্দ না নজরুল ভাই, আপনি কেন শিবির ট্যাগিং শব্দ না? এখন আমাকে যদি আপনি বলেন যে আপনি বিএনপি, আমি তো এটাকে ট্যাগ মনে করছি না। ইয়েস, আমি বিএনপির সমর্থনের কথা বলছি। আপনার এই ফ্যাসিবাদী সরকারের পতন হয় নাই। ফ্যাসিবাদী সরকারের ফ্যাসিবাদী আন্দোলনে যে ইয়ে ছিল, দমন নীতি যেটা ছিল, তার অন্যতম হাতিয়ার ছিল এই শিবির ট্যাগিং। এটাকে তো আমি একটু মঞ্জিলা ঝুমার কাছে যেতে। মঞ্জিলা ঝুমা, আপনাদের এখন যে দল, সেই দলটারই কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ব্যানার, সেই ব্যানারে আসলে 5 আগস্টের গণঅভ্যুত্থানের সামনের সারির শক্তি, তারাই নেতৃত্ব দিয়েছে, তারাই ছিল প্রধান টার্গেট। নেপথ্য অবশ্যই বিএনপি, জামাত ইসলাম, অন্যান্য রাজনৈতিক দল, আওয়ামী বিরোধী, তারা সবাই ছিলেন। সেই ভূমিকা আপনারা অস্বীকার করেন না। প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে এসে শিক্ষার্থীদের উপর নজরদারি অথবা ছাত্র সংসদ নির্বাচনের পরে নির্বাচিত কারো যে আচরণ, এবং সেটিকে কেন্দ্র করে জামাত অথবা শিবিরকে নিয়ে যে ধরনের সমালোচনা, অথবা বিএনপির সঙ্গে যে একটা দূরত্ব তৈরি হলো, সেইটার প্রভাব আসলে কি হচ্ছে? এক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে একদম গণ অভ্যুত্থানের এরকম মানে কি বলে জাজ্জল্যমান স্মৃতি, 1 বছর পরে আপনার একটি ছাত্র সংগঠন যেটি করলেন, সেই নির্বাচনে ছাত্র দলের ভরাডুবি নিয়ে অনেকে আলোচনা করেন, কিন্তু তারা তো ধরেন একদম বাকের তো একদম মূল ধারার নেতা তিনি ছিলেন। আপনার ছাত্র সংগঠনে এই ভরাডুবি কেন হলো, এবং সেই ছাত্রদের উপর আবারও কেন সরকার নজরদারি করছে? ধন্যবাদ। যে আপনি বলছিলেন যে জুলাইয়ের যে অভ্যুত্থান বা 24-এর যে অভ্যুত্থান, তাদের সম্মুখ সারি যোদ্ধাদেরকে নিয়ে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এটি চরম সত্য কথা যে আমরা কোন মুহূর্তে এসে একটা রাজনৈতিক দলে এসেছি। আমি একটু ব্যাকগ্রাউন্ডটা যদি বলি, যে এই ছেলেরা তো ঘরে ফেরার অপশনটা নাই, যে আমাদেরকে এই মুহূর্তে আমাদের ভবিষ্যতের জন্য আমাদেরকে কারা প্রোটেকশন দিবে, এই দায়িত্বটা কোনো রাজনৈতিক দল নেয় নাই। এবং দেখবেন যে যখন 24-এর গণঅভ্যুত্থান হয়ে গেল, আমাদের ছেলেদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার যে প্রবণতা অনেক দলের মধ্যেই সেটা ছিল। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদেরকে তো একটা প্ল্যাটফর্মে আসতে হবে, যে প্ল্যাটফর্মে আসলে আমাদের কথা আমরা বলতে পারবো, এবং যে পুরনো যে বন্দোবস্ত সেটা থেকে বের হয়ে আমরা নতুন বন্দোবস্ত যাব। ওকে, ফাইন। তাহলে আমাদেরকে একটা নতুন দল কি করতে হবে? আমাদেরকে ইউনাইটেড হইতে হবে, আমাদের সারা বাংলাদেশে এই বার্তাটা পৌঁছাইতে হবে। সেই বার্তা পৌঁছাতে গিয়ে বিভিন্ন ধরনের কেলেঙ্কারির সাথে যদি না কেউ 10% করে, এটাকে 100% হিসেবে দেখানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে। কিন্তু দেখেন,
কিন্তু 10% আসলে করেছে। হ্যাঁ, আমি এটা অস্বীকার করব না, অবশ্যই কোথাও না কোথাও কিছু না কিছু হয়েছে। কেন হয়েছে? আমরা যে বলি যে জুলাই গণ অভ্যুত্থান, এটা অ্যাকচুয়ালি কি গণ অভ্যুত্থান ছিল? এটা কি ছিল? এটা ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন ছিল। বৈষম্য বিরোধী জি আন্দোলন থেকে এটা ছিল কোটা সংস্কার আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন থেকে কোটা বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলন, এবং সেটা সম্পূর্ণ ছাত্রদের হাত ধরে, নাহিদ, সার্জিস, হাসনাতদের হাত ধরে, এবং সেখানে তখন বাকি যারা ছিল তারা তাদের নেতৃত্বে ছিল। তখন কিন্তু কোনো ছাত্র জনতা ছিল না। জনতা শব্দটা যুক্ত হয়েছে 4 তারিখের একটু আগে বা পরে করে। বিশেষ করে ধরেন 16 তারিখে যখন ঢাকা ভার্সিটি মেয়েদের উপর হামলা করলো, তখন এই ছাত্রদের বাবা মা, শিক্ষক এবং বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন আস্তে 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 এটার সাথে ইনভলভ হলো। কিন্তু তারা কিন্তু ভয় পাচ্ছিল যে আমরা সামনে যাব না, আমরা পিছন থেকে যতটুকু পারি, মানে একটা ঢিল মারলাম, লেগে গেলে ফাইন, না লাগলেও সমস্যা নাই, আমরা তো ঢিলটা মেরেছি। সে ঢিলের যে মেরেছিল সেই লোকগুলা যাদের কারণে ঢিলটা মেরেছিল তার থেকে বেশি তারা এটা সফলতাটা নিয়ে নিয়েছে। অর্থাৎ জুলাইয়ের যে সফলতা সেটা যাদের হাত ধরে এসেছে তাদেরকে ছোট করতে করতে কিছু মানুষ এটার মালিক হয়ে গিয়েছে, এবং তারা ছাত্রদের আন্দোলনটাকে গণ অভ্যুত্থানের, কেন গণ অভ্যুত্থান হলো, ছাত্ররা কোথায়, মানে ছাত্রদেরকে মারার কারণে মানুষের কোথায় গিয়ে আঘাত লেগেছে সেটা মানুষ চিন্তা না করে তারা তাদের 16-17 বছরের কষ্টের কথা সবার আগে এনেছে। আমি সেটাকে অবশ্যই রেসপেক্ট দিই। মালিকানাটা আপনারা ধরে রাখতে পারেননি, এভাবেও ভাবা যায়? আমরা মালিকানা ধরার আসলে কেউ না। আমরা শুধু এটাই চাই, আমি কিন্তু স্টুডেন্ট না, আমার 2016 পরেই আমি স্টুডেন্টশিপ রেখে এসেছি, আমি প্রফেশনাল, আমি অ্যাডভোকেট, আমি কোর্টে প্র্যাকটিস করি। তাহলে আমরা কেন আসলাম, আমার ভূমিকা কি ছিল, এটাও বলছি একটু পরে। এই যে আমাদের আন্দোলন, আমাদের মিন্স আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কথা বলি, কিন্তু এটা ছাত্রদের আন্দোলন থেকে আমাদের আন্দোলন হয়েছিল। সেই জায়গায় আমরা তাদের প্রতি রেসপেক্টফুল হওয়ার কথা ছিল, আমরা তাদের প্রতি একটু সহানুভূতিশীল হওয়ার কথা ছিল। সেটা না হয়ে আমরা তাদের সাথে উগ্র আচরণ করেছি, আমরা তাদেরকে একটু ভালোবাসা না দিয়ে তাদের সাথে আমরা এখন পর্যন্ত এমন আচরণ করছি যেটা থেকে আমরা রেসপেক্ট না পেয়ে তাদের কাছ থেকে আমরা উল্টো একটা ডিসরেসপেক্ট পাচ্ছি। এটার জন্য কিন্তু আমাদের যে বড় বড় রাজনৈতিক দলগুলো আছে, আমাদের সিনিয়র যারা আছে, তারা কিন্তু কোনো না কোনোভাবে দায়ী আমি বলবো। তাহলে দেখেন আমাদের ডাকসুর নির্বাচনে কেন আমাদের বাকের বা আমাদের আব্দুল কাদের এত কম ভোট পেল। আমার মনে হয় যে এটাতে আমরা নিজেরা, আমরা জাতীয় নাগরিক কমিটি থেকে জাতীয় নাগরিক পার্টিতে আসলাম, এই অবস্থায় আমরা বৈষম্য বিরোধীটাকে কখনোই আমাদের বলছি না। কেন বলছি না? বৈষম্য বিরোধীতে আমাদের কিছু লোক ছিল, বিএনপি, জামাত, আদার্স সবারই লোক ছিল, রাস্তায় কিন্তু তারা সবাই রয়ে গিয়েছে। এবং আপনি দেখবেন 5 আগস্টের পরে যখন বিভিন্ন রাজনৈতিক দল মানুষের বাড়িতে হামলা করলো, মানুষের মানে সংখ্যালঘুদের বাড়িতে হামলা করলো, লুটপাট করলো, বিভিন্ন জিনিস দখল করলো, তখন কিন্তু আমাদের ছেলেরা যায় না এগুলাতে। একদম স্পষ্ট, কেউ বলতে পারবে না যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি অথবা বৈষম্য বিরোধী ছাত্ররা এটা করেছে। এটা বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরাই করেছে। করে করে এটা কি হলো, দেশটা ওয়ান কাইন্ড অফ, আগে ছিল শেখ হাসিনার কাছে, তারপর চলে গেল অন্য মানুষদের হাতে। এটা কাদের, যে রাজনৈতিক বড় বড় দলগুলো আছে। কিন্তু একটা সরকার তো আছে আপা, এখন সরকার আপনি দেখেন, এই সরকারের কথা যদি তো সবার মনোনীত, সবার চাওয়া, এবং সরকার প্রধানকে নিয়ে একটা বিতর্কও হয়নি যে এই সরকারের প্রধান যে প্রফেসর ইউনূসই হবেন সেটি নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি অবশ্যই একজন এবং তিনি বলেছেন যে তিনি ছাত্রদের দ্বারাই মনোনীত। জি, যোগ্য ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, নোবেল পাওয়া ব্যক্তি, আর সরকার প্রধান, দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। ওনাকে কতজন মানুষ হেল্প করছে একটা দেশ গড়ার ক্ষেত্রে, আমাদের সুশীল সমাজ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলা, আমরা ওনাকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া উচিত ছিল, এবং সেটা একটা ফ্রেমের মধ্যে, যেই সময়টা শেখ হাসিনা রেখে গিয়েছেন সেই সময়টা দেওয়া যেতে পারত, অথবা একটা টাইম, মানে ওই 4 বছর বাকি যে সময়টা, ওইটা হতে পারতো, অথবা 2 বছর, এর মধ্যে আমরা প্রয়োজনীয় সংস্কারগুলো করব, তারপর আমরা তার মানে যা যা হচ্ছে এটার মূল দায় আপনি বলছেন মূলত রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল যারা, তাদের অসহযোগিতা এবং অসহিষ্ণুতার কারণে, তাই তো? আমি এটাই বলতে চাচ্ছি। আপনার কাছেই ফিরবো আপা, এখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কিভাবে দেখেন আপনারা, এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের জন্য কতখানি উপযুক্ত? একটু আগেও ঢাকা উদ্যানের পাশে একজনকে মেরে ফেলা হয়েছে, আমি যখন স্টুডিও ঢুকছি তার একটু আগের ঘটনা, সেসব নিয়ে কথা বলবো আমরা। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিই। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টায়। এনসিপির নেতা মঞ্জিলা ঝুমা আছেন আমার সঙ্গে। মঞ্জিলা ঝুমা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কিভাবে দেখেন? ধরেন ডিএমপির তথ্যই বলছে ঢাকা শহরে প্রতি মাসে অন্তত 20 জন করে খুন হন, আজকেও একটি খুনের ঘটনা ঘটেছে।
এবং এই সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামনে একটি নির্বাচন, সেইটাকে কোনোভাবে ব্যাহত করতে পারে কিনা, অথবা এর পেছনে কোনো স্যাবোটাজ হতে পারে কিনা, পুলিশের মনোবল আসলে আর কবে ফিরবে, কি করলে ফিরবে, অথবা পুলিশের মনোবল ফেরাতে পুলিশ সংস্কার কমিশনের কোনো কাজই হয়নি, সরকার বা রাজনৈতিক দলগুলো আসলে আপনারা কতখানি আন্তরিক ছিলেন? একটু আগে বলছিলেন যে 199তম খুন হয়েছে আমাদের নগরীতে। আজকে একটা ছেলে তার বাবার সামনে খুন হয়েছে। এখান থেকে বের হয়ে যে আমি খুন হব না, এটা নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারছে না। এটা কেন হচ্ছে? 1 বছর পার হয়ে আমরা প্রায় 1.5 বছরের মাঝামাঝি সময় চলে এসেছি গণ অভ্যুত্থানের। যে সরকার আছে এই সরকারকে বলা হয় অনেক যোগ্য একটা সরকার, এবং এখানে যারা উপদেষ্টা মহোদয়রা আছে তারাও অনেক কোয়ালিফাইড লোকজনই। তাহলে আমাদের এখানে এই আইন শৃঙ্খলা বাহিনীটাকে কেন পুনরুদ্ধার করা গেল না? কেন এই জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমাদের যে সংস্কার হওয়ার কথা ছিল আইন শৃঙ্খলা বাহিনীর, বিশেষ করে পুলিশের, সেটা কেন হলো না? আমি রাস্তায় বের হলে কিছু কিছু পুলিশকে দেখি অতিরিক্ত পুলিশিং আচরণ করতে, যেটা আসলে তার করা দরকার না। আর কিছু কিছু পুলিশকে দেখি টোটালি ইনঅ্যাক্টিভ। এই যে ইনঅ্যাক্টিভিটি, এটা তার কেন আসলো? তাকে নিয়ে বসা হচ্ছে না, তাকে সময় দেওয়া হচ্ছে না, এবং যে সংস্কারটা হওয়ার কথা ছিল সেটার জন্য তারা কোথাও থেকে চাপ পাচ্ছে না। এটা হোক গভর্নমেন্ট থেকে, পলিটিক্যাল পার্টিগুলো থেকে, অথবা আমাদের আদার্স যারা আছে স্টেক হোল্ডার, যারা কথা বলে, আমাদের সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকরা যারা আছেন। আমার মনে হয় এই যে প্রেশারগুলা, এটা পুলিশের উপর নাই, আইন শৃঙ্খলা বাহিনীর উপর নাই। রাজনীতিবিদদের প্রেশারটা ছিল, এটাও ছিল না। এনসিপির প্রেশার ছিল, এনসিপির ওরকম আমি প্রেশার বলবো না ছিল। কারণ আমাদেরকে দেখেন, আমরা যেহেতু একটা নতুন রাজনৈতিক দল, আমাদের সামনে যদি ইলেকশন হয়, আমাদের কাজে আমরা খুবই মনোনিবেশ করেছি। আমাদের দল গোছাতে হবে, আমাদের রেজিস্ট্রেশন দরকার ছিল, মার্কা দরকার ছিল, আমরা ওগুলোতে ফোকাস করেছি। আইনানুগভাবে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি দেওয়ার কথা, আমাদের অফিস থাকার কথা, আমরা ওগুলোতে আগাচ্ছি। আমরা কিন্তু আমাদের ইনকাম করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে তা না। আমরা জাস্ট কথা বলছি, আমাদের কাজও আগাচ্ছি। তো আমরা বলবো যে আমরা ম্যাচিওর হয়েছি। আমরা আমাদের রাজনৈতিক দলগুলো যখন কথা বলে, আমরা কিন্তু এটা নিয়ে কথা বলি। আমাদের যে সভা হয় ওখানে কথা বলি যে আজকে এটা বলেছে, ওটা বলেছে, এটা যাতে আর না হয়। দ্যাট মিনস আমরা সঠিক ওয়েতে আগাচ্ছি। তবে এটা আমি বলবো যে আমাদের রাজনৈতিক দল সবাই একটা জায়গায় এক হওয়া উচিত, বিশেষ করে আমাদের বাহিনীগুলা, আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে, পুলিশের ক্ষেত্রে। কেন তাদের সংস্কার হবে না, কতদিনের মধ্যে হবে, অথবা ধরেন ইলেকশনের পরে কোনো গভর্নমেন্ট ক্ষমতায় আসলে তারা কি করবে? এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের জন্য উপযুক্ত, যথোপযুক্ত? একদমই না। আমি এটাতে একদমই সাপোর্ট করছি না। এটা কি আপনার ব্যক্তিগত অবস্থান না আপনার দলের অবস্থান? আমার দলেরও অবস্থান। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি পুলিশ ইনঅ্যাক্টিভ হয়ে আছে। পুলিশ জাস্ট এখানে যারা ইয়ার সাথে জড়িত ছিল, খুন খারাপির সাথে, বিশেষ করে অনেককেই পাহাড়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। পাহাড়ে গিয়ে কি সে তার এই ম্যাসাকারের কথা ভুলে গেছে? ভুলে তো যায়নি। ওখানে গিয়ে উনি ইনঅ্যাক্টিভ হয়ে আছে। উনি ইনঅ্যাক্টিভ হলে কারো কাছে জবাবদিহিতার, সেনাবাহিনী তো ম্যাজিস্ট্রেসি নিয়ে রাস্তায় আছে। এখন এই যে আজকে 199তম খুন হয়েছে, এখন কি আমরা 200-র জন্য অপেক্ষা করব, নাকি আমাদের টহলগুলো বাড়াবো, নাকি আমরা একটু আলোচনা করে, অথবা পলিটিক্যাল পার্টিগুলো থেকে, আপনি দেখেন কয়টা পার্টি এটাতে বিবৃতি দিবে? আমরা বিবৃতির কালচারটাই তো আনলাম না। আমরা সারাক্ষণ, আমরা মিনস প্রত্যেকটা রাজনৈতিক দল একেও দোষারোপ করেই যাচ্ছে। আমাদের সিনিয়র রাজনৈতিক যে দলগুলো আছে, দোষারোপ করার যে রাজনীতি, এটা থেকে বের হতে পারছে না। তো আমরা বলবো যে একটা বিবৃতি দেওয়া যায়। একটা বিবৃতি দিলে অন্যান্য মানুষগুলো এটা একটা নোটিস করে যে ওখান থেকে এটা আসছে। কালচারটা একটু পরিবর্তন হোক। কালচার শুধু পরিবর্তন করবে এনসিপি, তারপর তাদেরকে গালিগালাজ করবো, তাদেরকে এই বলবো, তাদের 14 গোষ্ঠীকে উদ্ধার করবো। এই রাজনীতি থেকে বের হওয়ার জন্য আমি রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাচ্ছি। মামুন ভাই, আপনার কাছে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েই একদিন আগের ঘটনা, যদিও কারণ আমাদের কালচারে থানার ওসিরা মূলত এমপি চেয়ারম্যান তাদেরকে সার্ভ করে দীর্ঘদিন ধরে। এটা খুব পুরনো বা খুব নতুন সংস্কৃতি এরকম না। আপনার দলের একজন প্রার্থী চট্টগ্রামের, তিনি খুবই সিনিয়র পলিটিশিয়ান। তিনি এর আগে অন্তত আমার জানা মতে 5 বার সংসদ নির্বাচনও করেছেন, নির্বাচিতও হয়েছেন। তিনি বলছেন পুলিশকে আমরা বলবো, পুলিশ আমাদের কথায় চলবে, পুলিশকে শিডিউল জানাবো, পুলিশ প্রোটেকশন দিবে। এখন পুলিশকে যদি এই মেসেজ বড় দল হিসেবে জামাত দেয়, তাহলে এই পুলিশ কি আর সাধারণ আইন শৃঙ্খলা পরিস্থিতিতে থাকবে? নাকি এই পুলিশ, ধরেন আপনার এলাকায় যদি আপনি এই কথা বলেন শাহজাহান সাহেবের জায়গায়, তাহলে এই পুলিশ তো আপনাকেই সন্তুষ্ট করার চেষ্টা করবে। ফলে এই আচরণগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে ভূমিকা রাখছে কিনা, অথবা এই ভদ্রলোকের যে কথাবার্তা, সেটি কি শুধু ওনার কথাবার্তাটাই লিক হলো, নাকি এটা আমাদের অন্য দল বা আপনার দলের অন্য প্রার্থীরা, আপনি নিজেও একজন প্রার্থী, আপনারাও কি বলেন নাকি এরকম? না, আমাদের তো বলার প্রশ্নই আসে না। আমি ফ্রম দ্য আউটসাইড আমি বলবো, জামাত ইসলামী জনাব শাহজাহান চৌধুরী সাহেব যে কথা বলেছে সেটাকে ওন করেনি। জামাত ইসলামী অফিসিয়ালি বিবৃতি দিয়ে বলেছে এটা শাহজাহান সাহেবের ব্যক্তিগত কথা, এবং ওনাকে এই কথা বলার ব্যাখ্যা দেওয়ার জন্য শোকজ করা হয়েছে।
এবং উনি একটা ব্যাখ্যা দিয়েছেন, এবং ওনার কথার যে কনটেক্সটটা ছিল সেটা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েই ছিল। জি, আমি ওনাকে ডিফেন্ড করছি না, কিন্তু উনি কিন্তু প্রথমে বলেছেন যেভাবে টাকা ঢুকছে ভারত থেকে বস্তায় বস্তায় এবং অস্ত্র ঢুকছে, এর সলিউশন হিসাবে উনি বলেছেন যে পুলিশকে আমাদের কথা শুনতে হবে। উনি আমাদের বলতে পরে যেটা ব্যাখ্যা দিয়েছেন সেখানে বলছে বাংলাদেশের কথা বলছেন। আসলে একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হওয়ার জন্য, মানে আপনি কথাটা শেষ করি, একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ডিস্ট্রয়েড হওয়ার জন্য যতগুলো উপাদান আছে সবকিছু কিন্তু আমাদের সমাজে এখন আছে। জি, কালো টাকা বলেন, অবৈধ অস্ত্র বলেন, জাল টাকা বলেন, আরো যেটা আছে আপনার ইনঅ্যাক্টিভ অ্যান্ড ইমমরাল পুলিশ। আপনি সেনাবাহিনী নামাইছেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়েছেন, কিন্তু সেনাবাহিনী তো রাস্তায় নেমে আপনার টহল দেবে না। ডে টু ডে পুলিশিং তাদের জব না, আপনাকে স্পেসিফিক টাস্ক দেওয়ার দরকার ছিল, অস্ত্র উদ্ধার, কালো টাকা এগুলো থামানো, সেগুলো হচ্ছে না। আপনাকে তো কথার কনটেক্সটগুলো বুঝতে হবে। এখন যে ঢাকার কথাই বলেন, এখানে তো আপনি বলেন কোন পলিটিশিয়ানের জন্য, কোন পলিটিক্যাল ক্ল্যাশের কারণে এতগুলো জীবন ঝরেছে, সেগুলো তো ঝরে না, এগুলো দেখা যাচ্ছে অন্য কোনো কারণ আছে। মূল বিষয় যেটা আপনাকে জুমা যেটা বললেন, আপনার পুলিশের যে সংস্কারটা হওয়া উচিত ছিল 24শে জুলাইয়ের পরে, আমরা যে পুলিশ বাহিনীটা পেয়েছি সেটা ছিল আওয়ামী লীগের পেটোয়া বাহিনী। তাদের মোরাল তো এমনিতেই ডাউন। আপনার যারা টপ পুলিশ অফিসার ছিল, যারা এগুলোর কালপ্রিট, অনেকেই চলে গেছেন পলাতক, বাকিদেরকে আপনি রেখে দিয়েছেন। এই রাখাটাও উচিত হয়নি। আপনি গত 1 বছরে কোনো সংস্কার করেননি, কাঠামোগত পরিবর্তন আনেননি, নতুন পুলিশ সেভাবে রিক্রুট করেননি। হোয়াট ডু ইউ এক্সপেক্ট দেন? আমি বলবো যেটা বললেন, এটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স অবশ্যই আছে। আমাদের বাংলাদেশে ব্যাড পলিটিক্যাল কালচার তো আছেই, সেখান থেকে আমরা বেরোতে পারছি না, এটাও একটা ব্যর্থতা। কিন্তু এটা আপনার মূল যে ইস্যুটা, পুলিশের সংস্কার, কালো টাকা এবং অস্ত্র, এক্ষেত্রে সরকার কিন্তু দায় এড়াতে পারেন না একটি পলিসি বিল্ড আপ করার জন্য, নতুন করে পুলিশ বাহিনী রিফর্ম করার জন্য। শাহজাহান সাহেবের পুরো বক্তব্য শোনার পরে তার যে ব্যাখ্যা উনি দলীয় ইয়েতে, সেটাতে আপনি ব্যক্তিগতভাবে স্যাটিসফাইড? আমি বলবো উনি যে ভাষায় কথা বলেছেন এটা কিন্তু আনপ্রেসিডেন্টেড। আপনি কিন্তু জামাত ইসলামের কোনো নেতার মুখ থেকে এই ভাষায় কোনো কথা কোনোদিন শুনবেন না। আমি এটা বলবো, এটা এভাবে কখনো হয়নি, এক্সট্রাঅর্ডিনারি বলবো। জামাতের নেতারা এই ভাষায় সাধারণত কথা বলেন না, ব্যক্তিগতভাবে এই ধরনের কথা বলাকে আমি এন্ডোর্স করি না। জি, শাহেদ আলম, আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যদি একটু বলেন, যে ঝুমা বলছিলেন যে এনসিপি মনে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের জন্য সহায়ক না, কারণ নির্বাচন আসলে ধরেন, শুধু বিএনপির কথাই যদি বলি, বিএনপির মনোনয়ন বঞ্চিত যারা, তাদের বিক্ষোভের মাত্রা আরো বাড়তে পারে, সহিংসতা বাড়তে পারে। জামাতের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার আমরা দেখেছি তাদের নমিনেশনের পরে মাত্রায় কম হলো, যেটা আগে কখনো দেখা যেত না। এনসিপির ভেতরেও দ্বন্দ্ব আছে নমিনেশন নিয়ে, ফলে এর বাইরে এক্সটার্নাল ইন্টারনাল নানান ফ্যাক্টর তো আছেই। আপনার ধন্যবাদ। আমি মোমেন ভাইকে একটু ধন্যবাদ দেই যে উনি এটাকে ডিসএগ্রি করেছেন। আসলে একটা বিষয় যেটা শাহজাহান সাহেব বলেছেন, এটা যে উনি মুখ ফসকে বলেছেন বলে আমি মনে করি না। আমি তীব্রভাবে আশঙ্কা করি যে বাংলাদেশের আগামী নির্বাচন হবে পেশি শক্তির নির্বাচন, এবং পেশি শক্তির নির্বাচন দেখানোর জন্য উনি ক্ষণে ক্ষণে আরও কয়েকটা কথা বলছেন যে এবারের নির্বাচনই হবে আমাদের শেষ নির্বাচন, এই নির্বাচনে যদি আমরা জিততে না পারি আমাদের অস্তিত্ব থাকবে না। নিশ্চয়ই শুনেছেন তার এই ধরনের কথাবার্তা। সো একটা গণতান্ত্রিক দেশে 5 বছর পর পর নির্বাচন হবে, নিয়মতান্ত্রিকভাবে এখানে হওয়ার কথা, ক্ষমতার পরিবর্তন হবে, সেজন্যই তো আমরা যুদ্ধটা করলাম, তাই না? এতগুলো ছেলে মেয়ে প্রাণ দিল। এখন দুঃখিত, জামাত যদি মনে করে যে এবারই আমাদের শেষ নির্বাচনে, এই নির্বাচনে যে কোনোভাবে আমাদের জিততে হবে, সেজন্য তিনি বলছেন প্রশাসনকে আমাদের কথায় উঠতে হবে, বসতে হবে। চট্টগ্রাম থেকে এক ব্যবসায়ী ভদ্রলোক আমাকে ফোন করেছেন, নাম বলছি না, উনি বলছেন যে ফ্রম 5 আগস্টের পরে এভরিথিং কন্ট্রোলড বাই দিস সেকশন, এবং এই হুমকির মুখে সেখানে তটস্থ সেখানকার প্রশাসন এবং সব জায়গায়। তো নির্বাচনে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ যে কাজ করবে, কিংবা নির্দিষ্টভাবে একটা উনি সংস্কারের কথা বললেন, জামাত ইসলামী 5 তারিখের পরে একটা পুলিশ সংস্কার, পুলিশ কিভাবে কাজ করবে সেজন্য কোনো ভোকাল দাবি রেখেছে যে না, যেটা তো আমার সংবিধান, আমাদের লিখিত প্রস্তাব ছিল, সংবিধান সংশোধন করার দরকার নাই, ইমপ্লিমেন্টেশন এখনই পর্যায়ে দরকার। সেইখানে
জামায়াতে ইসলামের পুলিশ সংস্কার নিয়ে আপনি একটু বলেন। প্রশাসনিক সংস্কার নিয়ে আমাদের সুনির্দিষ্ট, পুলিশের সংস্কার নিয়ে প্রশাসনিক সংস্কার নিয়ে আমরা লিখিত আপনি বলছেন যে এই পুলিশগুলোকে সব বাদ দিতে হবে। ইজ ইট পসিবল পুলিশগুলোকে বাদ দেওয়া? অবশ্যই পসিবল। আপনি কি থরো ইনভেস্টিগেশন হয়েছে, কোনো কি কমিশন হয়েছে যে এই পুলিশের মধ্যে কারা ফ্যাসিবাদের দোষর ছিল, কাদের কতটুকু ইনভলভমেন্ট ছিল? আমি তো জানি পুলিশের এখন যিনি ডিএমপি তে আছেন, সেকেন্ড থার্ড আমি নাম বলছি না, তিনি বিপ্লবদের খুব ঘনিষ্ঠ সহচর ছিলেন এবং পেটোয়া লাঠিয়াল ছিলেন। কেবলমাত্র চেহারা পরিবর্তন করার জন্য, দাড়ি পরিবর্তন করার জন্য, রাজনৈতিক পরিচয় পরিবর্তন করার জন্য স্টিল নাও হি ইজ ইন পাওয়ার এবং পেটোয়া বাহিনীর হিসেবে কাজ করছে। শুধুমাত্র রাজনৈতিক এই সুযোগটা তো জামায়াত ইসলামী নিচ্ছে। জামাত ইসলামী, আপনি যদি বলেন জামাত ইসলামী নিচ্ছে, আপনি বললেন জামাত ইসলামের কথা সবকিছু হচ্ছে, আমি তো বলবো বিএনপির কথা সবকিছু হচ্ছে। আপনি দেখেন আমরা গণভোটের দাবি করলাম, আগে করার হলো না। আপনি যতগুলো নিয়োগ হয়েছে, আমি তো আইন অঙ্গনে কাজ করি, গণভোট তো হচ্ছে, গণভোট হচ্ছে একই দিনে। বিএনপির দাবি ছিল একই দিনে, একই দিনের কথা মেনে নিলাম। আপনারা বলেন যে পিআর আমাদের দাবিটা হয় নাই কিংবা অন্যান্য পিআর এর আমাদের যে দাবিটা ছিল সেটা তো হয় নাই। আমরা তো বলছিলাম সবকিছু পিআর হবে, আমাদের কি কথা মেনে নিয়েছে নাকি? আমি বলবো বৃহত্তর দল হিসেবে ঠিক আছে, বিএনপি যেহেতু সবচেয়ে বড় দল, তাদের কথা বেশি মানবে, এটাই যৌক্তিক। তাদের মানুষ বেশি প্রশাসনে নিবে, এটাই যৌক্তিক। কিন্তু এভাবে ধরেন সারা দেশে এটা যৌক্তিক কেন বলছেন? মানে বিএনপি বলে নিবে নাকি যোগ্য মানুষ দাবিটা যোগ্য মানুষ কি না হচ্ছে? আমি তো বলবো বিচারাঙ্গনে যোগ্য মানুষ নেওয়া হয় না, যতগুলো নিয়োগ হয়েছে এখানে পলিটিক্যাল বিবেচনায় নেওয়া হয়েছে। এই যে কমিশনে আইসে আপনার অপরাধ ট্রাইব্যুনালে যোগ্য মানুষ যে প্রশিক্ষণ গঠিত হয়েছে, তাজুল ইসলাম যোগ্য মানুষ না? তাজুল ইসলাম ছাড়া তো আপনাদের কোনো বিকল্পই ছিল না। তাজুল ইসলাম গত 16 বছরে গুম কমিশনের নাবিল ইদ্রিস যোগ্য মানুষ বলে মনে হয় আপনার? অবশ্যই যোগ্য মানুষ মনে হয়। তার মানে এখানে আমি পলিটিক্যাল অ্যালায়েন্সটা দেখছেন, আপনি দুইজনকে সবকিছুকে যদি আমরা পলিটিক্যালি অ্যালাইনড হয়ে দুইজনকে চুজ করলেন, আপনি অ্যাটর্নি জেনারেল কথা বলেন, অ্যাটর্নি জেনারেল অফিসার কথা বলেন, আপনি বিচারকদের কথা বলেন, সেখানে আপনি বলবেন কি এরা সবাই জামাতের লোক? কতজন শিবির বিএনপির লোক, কতজন জামাতের লোক, আপনি বের করেন। অ্যাটর্নি জেনারেলের কাজ আর আইসিটির কাজ এবং গুম কমিশনের কাজ, বা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, একটা ভাইস চ্যান্সেলর বললেন, আপনি শিবির বলছেন, তিনি শিবির হিসাবে নিজেকে কখনোই ইয়ে করেননি। আর বাকি ইউনিভার্সিটিগুলো, বাকি ইউনিভার্সিটিগুলো সব বিএনপির, সব বিএনপির বলছি না। আপনি যদি হিসাব করেন যেই ক্রাইটেরিয়া আপনি ঢাকা ইউনিভার্সিটি ভিসিকে জামাত বলছেন কিংবা শিবির বলছেন, সেই ক্রাইটেরিয়ায় আপনি অন্ততপক্ষে 10 থেকে 15 জন ভিসিকে বিএনপি বলতেই পারেন। আমি বলছি এটাকে পলিটিসাইজেশন করা হয়েছে, ইট ইজ এ ব্যাড কালচার। কিন্তু এটা হয়েছে, এটা বাস্তবতা। এখান থেকে আপনি আগামী 50 বছর বের করতে পারছেন না। যে ভিসি বিএনপি করে না বা জিয়া পরিষদের সদস্য ছিলেন না, তিনি কি আসলে জামাত? এইখানেই তো একটা সমস্যা। আপনি বলে দিলে, বিএনপির একজন বলে দিল 40 জন সচিব জামাতের, এর মধ্যে আপনি দেখেন হয়তো 37 জন জীবনে জামাত শিবিরের কোনো কিছুতে ছিলও না, মানে দূরতম সম্পর্কও নেই। যেহেতু তারা বিএনপি হিসেবে পরিচিত না, তাদেরকে জামাত শিবির ট্যাগ দিতে হবে। আমি বলবো যে ট্যাগের রাজনীতি, এটা হলো ফ্যাসিবাদের অন্যতম টুল। ট্যাগ বলছেন কেন? এখনকারটাকে এটাকে স্বীকৃতি বলছেন না কেন? এখনকারটাকে আমি আগেরটা অবশ্যই ট্যাগিং, কারণ আগেরটা নেতিবাচক অর্থে করে সেটাকে দমন নিপীড়নের কৌশল হিসেবে ইতিবাচক অর্থে ব্যবহার করা হচ্ছে শিবির ট্যাগিং কিংবা জামাত ট্যাগিংটাকে। না, এটা তো একটা অর্জন। আমি তো দেখছি যে শিবির কিংবা জামাত বললে অনেক মাফ হয়ে যায়, তার গায়ে কোনো যেমন দখলবাজির ট্যাগ লাগে না। ইসলামী ব্যাংকের ট্রান্সফার হলো আওয়ামী লীগের নেতৃত্ব থেকে জামাতের নেতৃত্ব, এটা দখল হলো না। কিন্তু ইসলামী ব্যাংকের কি ট্রান্সফার হয়েছে আমাকে বলেন? ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন ডক্টর জুবায়ের, আপনি কি বলছেন তিনি জামাতি? ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে বাংলাদেশ ব্যাংক থেকে ডেপুটেশনে পাঠানো হয়, মানে স্পেশালি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে পাঠানো হয়েছে। আপনি জুবায়ের সাহেবের 14 গোষ্ঠী খুঁজে জামাত পাবেন না। আপনি কিভাবে বলছেন এর দখল হয়েছে? ইসলামী ব্যাংকের শেয়ার যদি 100% থাকে, এর 70%। সালামের যে শেয়ারগুলো ছিল আদালতে মামলা করে এগুলো ফ্রিজ করে রাখা হয়েছে, এটা ট্রান্সফার হচ্ছে না। এরপরে আপনি বলছেন ইসলামী ব্যাংকে আপনাদের কোনো দখল প্রতিষ্ঠিত হয় নাই, আপনাদের আমির বলেছেন যে এটা আমাদের সম্পত্তি, আমাদের কাছে ফিরে এসেছে। ফ্যাক্টস দিচ্ছি আপনাকে। মিস্টার মোমেন, আমি একটা বিরতি নেই, বিরতির পরে ফিরছি। দর্শক একটু পরে ফিরছি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক আরেকবার স্বাগত 24 ঘন্টা। আমরা একটু নতুন একটা জোটের কথা শোনা যাচ্ছে, যেই জোটে এনসিপি যাচ্ছে বলে খবর বেরিয়েছে, এবং সেই জোটটির নেতৃত্ব দিচ্ছে এবি পার্টি সহ সমমনা 5টি দলকে নিয়ে। অনেকেরই ধারণা এই নতুন জোট শেষ পর্যন্ত কি আসলে জামাতের সঙ্গে
প্রকাশ্যে বা গোপনে এক ধরনের অ্যালাইনমেন্টে আপনারা যাচ্ছেন কিনা? কারণ আজকেরও আপনার কথা একটি বড় দল, মানে এটা একটি বিএনপি বিরোধী জোট হচ্ছে কিনা শেষ পর্যন্ত? আপনি দেখবেন যে আমাদের দলের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এবং নাসিরউদ্দিন ভাই দুজনই বলেছেন যে যেই সকল দলগুলো আমাদের সমমনা, অর্থাৎ আমাদের যে জুলাই অভ্যুত্থানের স্পিরিটটাকে ধারণ করে, তাদের কেউ যদি আমাদের যে নীতি, আমাদের যে রাজনৈতিক ধরন, এটার সাথে একমত হয়ে আমাদের সাথে আসতে চায়, তাদেরকে ওয়েলকাম। তো এর মধ্যে অনেক দল আমাদের সাথে কথা বলবে, এটা খুব স্বাভাবিক এবং আমরা তাদেরকে ওয়েলকাম করি। এটা এবি পার্টি হতে পারে, জামাত হতে পারে, বিএনপি হতে পারে। আমরা কিন্তু সবগুলো জুলাই পরবর্তীতে একই মন মানসিকতার জায়গায় ছিলাম, হয়তোবা বিভিন্ন কারণে আমরা এখন আলাদা আলাদা স্ট্যান্ডে আছি। এটা বিএনপি, জামাত, এবি পার্টি, গণ অধিকার, যে কেউ হতে পারে। এখন ভোটের আগে তো অনেক ধরনের এরকম কথাবার্তা হবে, যেটা আমাদের সাথে যাবে ওইটাকেই আমরা ক্যাচ করব বা ক্যাচ করব না, এরকমও হতে পারে। কিন্তু আপনারা মাঝখানে মনে হলো অনেক বেশি একটু প্রো বিএনপি বা বিএনপিকে কম সমালোচনা করতেন, বিশেষ করে তারেক রহমানের সঙ্গে লন্ডনের প্রফেসর ইউনূসের বৈঠকের পরে। এখন আবার মনে হচ্ছে যে বিএনপির একটু বেশি সমালোচনা করেন, একটু জামাতকে নিয়ে কিছু বলেন না। এটা কি আসলে ক্ষণে ক্ষণে কৌশল বদলাচ্ছে, নাকি ওই যে রাজনীতিতে শেষ কথা বলে যে কিছু নেই সেটাই প্রযোজ্য হচ্ছে আপনাদের ক্ষেত্রে? রাজনীতিতে আসলে শেষ বলে কিছু নাই, এটা সত্য। যে কোনো সময় যে কারোর সাথে সম্পর্ক ভালো হতে পারে। আমরা বিগত বছরগুলোতে যদি দেখি, এখন বিএনপি জামাতকে গালিগালাজ করতেছে, একটা সময় বিএনপি তাদেরকে নিয়ে একসাথে সংসার করেছে, ঠিক আওয়ামী লীগও সেম। কিন্তু এনসিপির ক্ষেত্রে হয়তো বা ওরকম হবে না, কিন্তু আমরা কাছাকাছি অবস্থানে থাকতে চাই। আর বিএনপি আমাদেরকে খোঁচাখুচি করেছিল, বিএনপি আমাদেরও বিএনপির প্রতি একটু খোঁচাখুচি হবে, এটা স্বাভাবিক। আমাদেরকে যদি জামাত একটু খোঁচাখুচি করে, আমরাও তাদেরকে করব। ওই হিসেবে বিএনপি থেকে জামাত একটু খোঁচাখুচি কম করেছে আমাদেরকে, এই জন্য আমাদেরকে অনেকে জামাতের বি টিম বলা হয়, আমাদেরকে বলে। কিন্তু আমরা এটা একটা স্পষ্ট বার্তা দিতে চাই যে আমরা জামাত, বিএনপি, আওয়ামী লীগ কারোর সাথেই আমাদের নীতি নৈতিকতা মিলে না। আমরা নতুন বাংলাদেশ চাই, তারা এগুলো করতে ব্যর্থ হয়েছে বিধায় আমরা সম্পূর্ণ আলাদা। এবং তাদের থেকে যদি কেউ আমাদের কাছে আসতে চায় যে আমরা তোমাদের সাথে মিলে কাজ করতে চাই, আমরা তাদেরকে ওয়েলকাম করছি। এই যে বিএনপির সঙ্গে 20টা আসন আপনারা চান বা 40টা আসন চান, বিএনপি 5টা দিতে চায়, এই জিনিসগুলো যদি হয়, ছাড় দেওয়া অথবা ছাড় না দেওয়া, তাহলে কি আবারও সেই মানে একটা পাতানো নির্বাচনের দিকে আমরা যাই কিনা? এই ধরনের সমীকরণ শেষ পর্যন্ত যদি এনসিপিও করে, নাকি আপনারা কারোর সঙ্গে জোটে যাবেন না? এই অবস্থানেও কি আপনারা অনড় থাকতে পারছেন? আমরা এখন পর্যন্ত যে অবস্থানে আছি সেটা হলো, আমাদের আহ্বায়ক বলেছেন যে আমরা 300 আসনে প্রার্থী দিব, আমরা যদি একটা আসন নাও পাই তারপর আমরা ইলেকশন করব। এবং দেখবেন আমরা 300 আসনের বিপরীতে আমাদের নমিনেশন বিক্রি হয়েছে প্রায় 1450-র কাছাকাছি বা উপরে। তো আজকে তো আমাদের ভাইবা হলো, আমরা সাক্ষাৎকার নিলাম, আমরা দেখেছি বিভিন্ন দলের যারা নমিনেশন পায়নি তারাও আমাদের কাছ থেকে নমিনেশন নিয়েছে। তো আমরা তাদের বিভিন্ন দল মানে কি মূলধারার দলও আছে, লাইক বিএনপি, জামাত থেকে এসেছে। উল্লেখযোগ্য কেউ কি আছে এরকম? উল্লেখযোগ্য আছে, অবশ্যই আছে, এবং সেখানে আমরা কিন্তু তাদেরকে ছাড় দিতে রাজি আছি। আমি যদি আমার ওখানে আসে, আমি ছাড় দিতে রাজি আছি, এটা একদম স্পষ্ট বার্তা। সেটা এখন প্রকাশ করবেন না আপনারা? আমরা, আমাদের তো ভাইবা মাত্র শেষ হলো, আমরা সিচুয়েশন অনুযায়ী এটা কিন্তু আমরা রাজনীতির যে ধারা, যেটা মানুষ চায়, আমরা এখন মানুষের মেন্টালিটি ধরতে পারছি যে মানুষ কি টাইপের রাজনীতি চায়। মানুষ চায় ওরা একটু চালাক চতুর হোক, তো আমরাও চাচ্ছি যে আমরা মানুষের সাথে মানুষের মতো সেই যুদ্ধটাই যেতে চান, মানে বিএনপি ও জামাত যেটা করে করেই আমরা গড়ে উঠি। জি, ব্যারিস্টার মোমেন, সেক্ষেত্রে শেষ পর্যন্ত এনসিপির সঙ্গে একটা জোট অথবা ব্যাকগ্রাউন্ডে থেকে তাদেরকে সাপোর্ট দেওয়া, অথবা একটা অভিন্ন অ্যালায়েন্স, যেমন ধরেন বিএনপির সঙ্গে আপনাদের আদর্শিক জোট হয়তো সবসময় ছিল না, রাজপথের জোট ছিল। আবার 91 সালে আপনি বিএনপিকে সরকার গঠনে সবচেয়ে বড় সহায়ক ভূমিকা আপনারা পালন করেছিলেন, এটা বলা হয়। ফলে সেই জায়গাটায় আপনাদের আসলে কৌশলটা কি জামাতের? প্রথম যেটা কথা সেটা হলো, কোয়ালিশন করা মানে আপনি যেটা বলছিলেন যে পাতানো করা, এটা কিন্তু না। রাজনীতিতে কোয়ালিশন হবেই, মেরুকরণ হবে, সমীকরণ হবে। 24 পরবর্তীতে আমাদের অবস্থান স্পষ্ট, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে, মানে আমি আসলে যেটা বলতে চেয়েছি, জাতীয় পার্টি আওয়ামী লীগ যে ধরনের কোয়ালিশন করছিল ওইরকম না, সেটা তো আর হচ্ছে না। জাতীয় পার্টি আর আওয়ামী লীগ যেটা করেছিল, বিরোধী সকল দলকে বাদ দিয়ে তারা একতরফা নির্বাচন করেছে। সেক্ষেত্রে জাতীয় পার্টি ছিল তাদের পাতানো বিরোধী দল, গৃহপালিত বিরোধী দল। এখানে তো আর সেটা হবে না। এনসিপি যাই করুক, তারা তো আর বিএনপির সাথে সেভাবে জোটে যাবে না যে আমরা পরিকল্পিতভাবে বিরোধী দলে থেকে যাব কিন্তু সরকার গঠন আপনাদেরকে সহযোগিতা করবো। জামাত, যেটা বলছিলাম যে রাজনীতিতে মেরুকরণ সমীকরণ এটা খুবই স্বাভাবিক। প্রত্যেক দলই তাদের আদর্শকে সামনে রেখে, আদর্শকে কম্প্রোমাইজ না করে, বৃহত্তর স্বার্থে কিংবা দলীয় অবস্থানকে আরেকটু সংহত করার জন্য
অন্য দলের সাথে কোয়ালিশন করতেই পারে। সেক্ষেত্রে যদি ইকুয়েশন মেলে জামাতের সাথে এনসিপি যাবে কিংবা এনসিপি বিএনপির সাথে যাবে, এটা আমি মনে করি হেলদি পলিটিক্যাল কালচার, এখানে কারো কিছু বলা দরকার নেই। যেটা আমি বলবো সেটা হলো যে 24 পরবর্তীতে আমাদের যে বাস্তবতা, সেক্ষেত্রে কোনো দল যদি ফ্যাসিবাদের সাথে আপোষ না করে, কোয়ালিশন যে কেউ যে কারোর সাথে করতে পারে, এক্ষেত্রে কোনো সমস্যা দেখি না। কিন্তু জামাত কি এখন মূলত একটা বিএনপি বিরোধী রাজনীতি করছে? দেখেন, আওয়ামী লীগ পরবর্তী যে বাস্তবতা, সেক্ষেত্রে বিএনপি আমাদের দীর্ঘদিন আগে তো রাজপথের সহযোদ্ধা ছিলাম, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যুদ্ধ করেছি, একসাথে সাফারও করেছি। কিন্তু এখন পরিবর্তিত পলিটিক্যাল বাস্তবতায় দেখা যাচ্ছে একটা ডিফারেন্স হয়ে গিয়েছে। এটাকে যতটুকু সম্ভব আপনার রাজনৈতিক বিরোধের মধ্যে রাখলেই ভালো। আমাদের যদি একটা হেলদি পলিটিক্যাল কালচার ডেভেলপ করে, উইচ ইজ গুড ফর ডেমোক্রেসি আই বিলিভ। কিন্তু এটা যদি আবার খুব ডার্টি পলিটিক্স হয়ে যায়, সেই আবার হানাহানির রাজনীতি হয়ে যায়, যার কারণে জনগণ সাফার করে, আমি বলবো প্রবলেমের জায়গাটা সে জায়গায়। এমনি ডেমোক্রেসি আই বিলিভ। কিন্তু এটা যদি আবার খুব ডার্টি পলিটিক্স হয়ে যায়, সেই আবার হানাহানির রাজনীতি হয়ে যায়, যার কারণে জনগণ সাফার করে, আমি বলবো প্রবলেমের জায়গাটা সে জায়গায়। এমনি আপনার রাজনৈতিক বিরোধ, হেলদি পলিটিক্যাল ডিবেট, এই যে শাহেদ ভাইয়ের সাথে এখানে আমরা ডিবেট করছি, এখানে আমি মনে করি ইটস হেলদি, ইটস অ্যাবসলিউটলি ফাইন। ডেমোক্রেসির জন্য এই ধরনের ডিফারেন্স অফ ওপিনিয়ন ইট শুড বি ওয়েলকামড। জি শাহেদুল্লাহ, আপনাকে যে প্রশ্নটা করতে চাই, ধরেন আওয়ামী লীগের ভোটের মাঠে অনুপস্থিতির কারণে বিএনপিকে একটু প্রো আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধকে যদি আপনি একটা ব্লক ধরেন, সেই ব্লকের ভোটের দিকে বেশি ঝুঁকতে গিয়ে একটু ডান ঘরানার ইসলামপন্থী যে ভোট, সেই ভোটটা মিস করছে কিনা, অথবা বিএনপি আগে যে মডারেট মুসলিম দল হিসেবে ছিল, একটু ডানপন্থী ডান ঘেঁষা, জামাত বিএনপির জায়গাটা দখল করছে কিনা, অথবা সেক্ষেত্রে বিএনপি আওয়ামী লীগের জায়গাটা আসলে দখল করছে কিনা ভোটের মাঠে। এটা খুবই টেকনিক্যাল একটা জায়গায় প্রশ্ন করেছেন, এবং এইটা উত্তরটা খুব সহজে দেওয়া যাবে এমন না। কিন্তু বাস্তবতা উনি যেমন বললেন ব্যারিস্টার মোমেন ভাই, যে 24-এর পরে আওয়ামী লীগের অনুপস্থিতি আমাদেরকে একটা নতুন রাজনৈতিক বাস্তবতা দিয়েছে, এবং সেইখানে আমি যেটা দেখি, আমি খুব খুশি যে ওনাদের মতো তরুণরা রাজনীতিতে এগিয়ে আসছেন এবং খুব ভাষায় কথা বলছেন, কিন্তু বলছেন যে শেষ কথা বলতে কিছু নাই, সেটা একটু দৃষ্টিকটু। কারণ আমরা চেয়েছিলাম নতুন বন্দোবস্তের একটা রাজনীতি। যেমন এনসিপি নাহিদ ইসলাম কয়েকদিন আগে বললেন যে 71-এর দায় আছে, এরকম কোন রাজনৈতিক গোষ্ঠীকে আমরা আর ক্ষমতায় ধারে কাছেও প্রতিষ্ঠিত হতে দিব না। তো আমরা এখন দেখছি জামাতের সাথে ঘাসা, তারা অ্যালায়েন্স করে। এই যে জামায়াত ইসলামের যে রাজনৈতিক চরিত্র, এটা বুঝতে হবে। ওনাদের রাজনৈতিক সহযোগী মাওলানা মুফতি কি জানো, না ইসলামী আন্দোলনের মুফতি একজন, উনি ওনার একটা ফয়জুল করিম, ওনার একটা বক্তব্য খুব ভাইরাল। এটা হলো এই জামাত যেখানে গেছে এটা ধ্বংস করে ফেলছে, তামিরুল মিল্লাত ধ্বংস করে ফেলছে, বিএনপির সাথে গেছে ধ্বংস করে ফেলছে। তামিরুল মিল্লাত ধ্বংস হলো কি? না, ওই ওনার কথা অনুযায়ী ওনার একটা বক্তব্য আমি যদি দেখাই, কিন্তু একটা মাদ্রাসা, আমিও পড়েছি, উনি এটা বলছেন, ওনার কথা অনুযায়ী বলছি, ওনারা এখন আপনাদের সহযোগী, মানে ওনার দাবি আর কি, ওনার দাবি, আমি বলছি না এটা। তো এনসিপি বুঝে উঠতে পারছে না যে জামাত তাদের সাথে যদি তারা অ্যালায়েন্স করে, তাদের ধ্বংস কিভাবে একেবারে নিশ্চিত হবে, এটা বুঝে উঠতে পারছে না। তাহলে তো বিএনপিরও ধ্বংস নিশ্চিত হওয়ার কথা। বিএনপি কি আপনার আজকে তো সাফারার, আপনাকে বুঝতে হবে যে বিএনপির, তাহলে কি আপনি বলছেন বিএনপি ধ্বংস হয়ে গেছে জামাতের সাথে 16 বছর কথা বলছি না, আমি বলছি বিএনপি তার এই 24 বছরের গাঁট ছাড়ার যে রাজনীতি, সেখান থেকে এখনো আমি মনে করি যে বিএনপির যেসব কর্মী সমর্থক আছে, তার অন্তত 20%, জামাত বেড়ে যাওয়ার পরেও 20% গুপ্ত অবস্থা এখনো বিএনপির রাজনীতিতে তারা আছে, করছে। এবং এটা দোষের কিছু আমি দেখি না, বিএনপি ডান বাম সব মিলিয়েই একটা রাজনৈতিক দল। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো, নির্বাচনী বৈতরণী পার করার জন্য এনসিপিকে ব্যবহার করবে, কারণ এনসিপির গায়ে পুত পবিত্র একটা দাগ আছে, আর জামাতের গায়ে একটা 71-এর দাগ আছে। সো এনসিপিকে সামনে রেখে যদি জামাত রাজনীতিটা করতে পারে, একবার ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারলে এটা এখানে বিজেপির শাসনতন্ত্র কায়েম হবে। তখন আর কোনো স্বচ্ছতা, তখন আর কোনো সভ্য রাজনীতি হবে না। এটা এনসিপিকে ব্যবহার করে জামাত এটা চাচ্ছে, এবং চাচ্ছে বলেই 80 থেকে 120টা আসন তারা ছাড় দিচ্ছে, প্রতি আসনে অন্তত 2 থেকে 27 কোটি টাকা পর্যন্ত তারা অফার করছে।
এবং এটা মানে তাদের কে লাগবে। কাকে অফার করছে? জামাত এনসিপি কে অফার করছে। আচ্ছা, সো কারণ তারা জানে মানে এই সুনির্দিষ্ট নির্বাচনে কোনো তথ্য আছে আপনার কাছে না, এটা আপনার ধারণা? না, ধারণা না, এগুলো শুনেন, এগুলো হচ্ছে যে ওনারাও জানেন ভালো, আমরাও জানি ভালো। ইন্টেলিজেন্সের আপনাদের কি তাহলে গুপ্ত সদস্য আছে জামাতের মধ্যে যাদের কাছ থেকে আপনারা ইনফরমেশন পান? না, জামাতের কাছে না, গুপ্ত না, এগুলো তো ইনফরমেশন পাচ্ছ। আমি যেটা বলার চেষ্টা করছি, শেষ করতে হবে, সেটা হলো 30 যে সেকেন্ডে। ইয়েস, আমি বিএনপির দোষ দেখি কি, যে বিএনপি 24 বছরের গাঁটছাড় ছিল জামায়াতের সাথে, এখন নতুন বন্দোবস্তের রাজনীতি, নতুন বাস্তবতার রাজনীতি, তারা এপার থেকে জামাতের সাথে সঙ্গ ছেড়ে ওপারে যাবে বলে নৌকাটা যাত্রা করেছে, কিন্তু মাঝপথে এসে তারা দ্বিধাহীন হয়ে গেছে যে আমি কি ইসলামী রাজনীতি করব, ডানপন্থার সাথে থাকবো, নাকি আমি একেবারে ওই পারে যাওয়ার জন্য যে আমার এই যে মধ্যপন্থী প্রো মুক্তিযুদ্ধের যে ভোট সেগুলো আমার বাক্সে আনবো। এই মাঝপথে দ্বিধাদ্বন্দ্বে নৌকাডুবির একটা সিচুয়েশন যদি হয়, আমি খুব অবাক হব না, মানে আমার খুব কষ্ট হবে সেখানে। অনেক ধন্যবাদ, এটাই বাস্তবতার রাজনীতি। অনেক ধন্যবাদ শাহেদ আলম, ধন্যবাদ ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, ধন্যবাদ অ্যাডভোকেট মঞ্জিলা জামা। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকবেন সবাই, সঙ্গে থাকার জন্য অনেক কৃতজ্ঞতা।